পবিত্র হজ আজ ফজর নামাজের পর মিনা থেকে রওনা করবেন হজ যাত্রীরা। লাভবাহিক ধ্বনিতে মুখর হয়ে উঠবে আরাফাত ময়দান। ঈদযাত্রায় বাস টার্মিনালে উপচে পড়া ভিড়, স্বস্তিতে বাড়ি ফিরছেন ট্রেন যাত্রীরা। কালো বাজারে বাড়তি দামে টিকিট বিক্রির অভিযোগ। দখল বাণিজ্যের সাবেক আইজিপি বেনজিরের পরিবারের সদস্যরাও এবার বড় শালকের বিরুদ্ধে সাতক্ষীরা ইট ভাটা ও খাল কবজার অভিযোগ। আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর আগে হচ্ছে না ঢাকা মহানগরের থানা ও ওয়ার্ড কমিটি, বিতর্কিতদের পদ দেওয়ার অভিযোগ নেতাকর্মীদের। এবং বেহাল মিরপুর 12 নম্বরে 600 মিটার সড়ক, অনেকেই পড়ছেন দুর্ঘটনায়। চরম অসন্তোষ এলাকাবাসীর, আমলে নিচ্ছেন না জনপ্রতিনিধি। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালের সঙ্গে আছি আমি লিনিয়া আফরোজ। জানিয়ে দিচ্ছি পুরো সংবাদ। পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা আজ। ফজর নামাজের পর মিনা থেকে আরাফাত ময়দানের উদ্দেশ্যে রওনা করবেন বিভিন্ন দেশ থেকে আগত হজ যাত্রীরা। ইহরামের কাপড় পরে মিনায় হাজির হন তারা, যেখানে একসঙ্গে জুমার নামাজ আদায় করেন মুসল্লিরা। তাঁবুতে রাত কাটিয়ে আজ পৌঁছাবেন আরাফাত ময়দানে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখর হয়ে উঠবে পুরো এলাকা। বিস্তারিত আফরিন ময় ডেস্ক রিপোর্টে। বছর ঘুরে আবারও এলো পবিত্র হজ। প্রতি বছরের মতো এবারও বিশ্বের নানা প্রান্ত থেকে সৌদি আরবের মক্কায় জড়ো হয়েছেন লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লি। সেলাইবিহীন কাপড়ে বৃহস্পতিবার সন্ধ্যায় মিনার পথে যাত্রার মধ্য দিয়ে শুরু হয়েছে হজের মূল আনুষ্ঠানিকতা। হজ মুসলমানদের জন্য ইসলাম ধর্মের 5টি স্তরের একটি। শুক্রবার 8 জিলহজ জুম্মার নামাজের আগেই মিনারে পৌঁছে নামাজ আদায় করেন মুসল্লিরা। পরদিন 9 জিলহজ সকাল থেকে জড়ো হবেন আরাফাতের ময়দানে। দুপুর থেকে সূর্যাস্তের আগ পর্যন্ত সেখানে অবস্থান করা ফরজ। আরাফাতের ময়দানে সমবেত হওয়াকে বলা হয় হজের দিন। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইকে মুখরিত হবে আশপাশ। দিলটি ইয়াউমুল আরাফা নামেও পরিচিত। ওই দিন সূর্যাস্তের পর আরাফাতের ময়দান থেকে যাত্রা করবেন মুজদালিফার পথে। ওই রাতে মুজদালিফায় খোলা আকাশের নিচে অবস্থান করবেন মুসল্লিরা। পরদিন শনিবার সকালে সূর্যোদয়ের পর জামারায় শয়তানকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করবেন হাজিরা। 10 জিলহজ আল্লাহর সন্তুষ্টি লাভে পশু কোরবানি দেবেন মুসল্লিরা। এরপর তাওয়াফ করবেন কাবা ঘর। সেখান থেকে হাজিরা ফিরে যাবেন মিনায়। টানা 2 দিন শয়তানকে পাথর নিক্ষেপের মধ্য দিয়ে শেষ হবে হজের আনুষ্ঠানিকতা। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি। ঈদুল আজহার আর মাত্র 2 দিন বাকি। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে ঢাকা ছাড়ছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। রাজধানীর বাস টার্মিনালগুলোতে এখন যাত্রীর উপচে পড়া ভিড়। মহাখালীতে কাউন্টার লম্বা লাইনে দাঁড়িয়ে টিকিট কিনতে হচ্ছে যাত্রীদের। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। বেশি কষ্টে আছে শিশু আর নারীরা। বাড়তি ভাড়া নেওয়া বন্ধে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ। এদিকে ট্রেনের শিডিউল ঠিক থাকায় স্বস্তিতে বাড়ি ফিরছেন যাত্রীরা। টিকিট ছাড়া প্ল্যাটফর্মে ঢুকতে না দেয়ায় নেই বাড়তি চাপ। তবে টিকিট কালো বাজারির অভিযোগ করেছে অনেকে। তারা বলছেন অনলাইন ও কাউন্টারে না পাওয়া গেলেও বাড়তি টাকা দিয়ে কালোবাজারিদের কাছে মিলছে টিকিট। আজ বিশেষ ট্রেন সহ মোট 69টি ট্রেন ঢাকা রেল স্টেশন ছেড়ে যাবে। দর্শক, এবার বাস টার্মিনালের পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী MA আজিম যুক্ত হচ্ছেন। আজিম, এর আগে তো আপনি জানিয়েছিলেন বাস টার্মিনালের পরিস্থিতির অবস্থা, এখন কি পরিস্থিতি দেখছেন? লিনিয়া, বেলা বাড়ার সাথে সাথে কিন্তু আসলে মহাখালী বাস টার্মিনালে যাত্রী চাপ আরও বেড়েছে বলা চলে। সকালের শুরুতে আমরা দেখেছিলাম শুধু এনা পরিবহনের যে কাউন্টার, তার সামনে কিন্তু যাত্রী চাপ খুব একটা বেশি ছিল। এই মুহূর্তে কিন্তু মহাখালীর যে অন্যান্য যে পরিবহনগুলো, সব পরিবহনের সামনেই কিন্তু আমরা দেখছি যে যাত্রীদের ভিড় লক্ষণীয়। এবং আমি আমার পিছনের যে কাউন্টার বাসগুলো, সেগুলো চিত্র যদি একটু দেখাই আপনাকে, এখান থেকে কিন্তু শেরপুর সহ নেত্রকোনা বা বিভিন্ন রুটের যে গাড়ি
গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলো এখানে দাঁড়ানো এবং গাড়িগুলোর প্রতিটির সামনেই কিন্তু যাত্রীরা অপেক্ষা করছেন এবং অন্যান্য পরিবহনের যে একটি চিত্র যে কাউন্টারগুলো বাড়ানোর ফলে কিন্তু দীর্ঘ লাইন বা অপেক্ষারত যাত্রীদের খুব একটা দেখা যাচ্ছে না, তবে গাড়িগুলো দাঁড়ানো অবস্থায় থাকছে এবং এখান থেকে টিকিট দিয়ে কিন্তু সাথে সাথেই গাড়িতে যাত্রীরা চলে যাচ্ছেন। সেক্ষেত্রে এই গাড়িগুলোর সামনে দীর্ঘ ভিড় বা লাইন আমরা দেখছি না। এর বাইরে এনা পরিবহনের সামনে যে লাইনটি সেটি কিন্তু এখনও রয়েছে এবং সেখানে কিন্তু একটি অভিযোগ রয়েছে যে টিকিটের যে কালোবাজারি সেটি কিন্তু অব্যাহত রয়েছে, যার ফলে কিন্তু আসলে লাইনে দাঁড়িয়ে দীর্ঘক্ষণ পরপর ছোট হাতাহাতি বা বিশৃঙ্খলার ঘটনা ঘটছে পরিবহন সংশ্লিষ্টদের সাথে। আবার তারা কিন্তু একটি কথা বলছেন যে এভাবে চললে কিন্তু আসলে তারা ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও আসলে টিকিট পাবেন না এবং নির্ধারিত গন্তব্যে যেতে পারবেন না। আমরা কথা বলেছিলাম এনা পরিবহনের কাউন্টারে, তারা কিন্তু বলছেন যে যারা টিকিট কালোবাজারি করছেন বা টিকিট দিচ্ছেন তাদের সাথে পরিবহন কোনো সংশ্লিষ্টতা নেই এবং তারাও আসলে এই যারা কালোবাজারি করছেন তাদেরকে প্রতিরোধ করার চেষ্টা করছেন। এর বাইরে একটি কথা আপনাকে জানিয়ে রাখি যে মহাখালী বাস টার্মিনালের সামনে কিন্তু একটি দুর্ঘটনা ঘটেছে। সেই দুর্ঘটনায় কিন্তু শৌখিন পরিবহনের একজন শ্রমিক নিহত হয়েছেন বাসচাপায়। তো বাস টার্মিনাল থেকে মহাখালীর এই ছিল আমার কাছে ঈদযাত্রার সবশেষ। আজিম, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, সহকর্মী আজিম জানাচ্ছিলেন বাস টার্মিনালের পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত। এবার রেলযাত্রার খবর জানাতে কমলাপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নিয়াজ মোর্শেদ। নিয়াজ, আপনি কিন্তু জানিয়েছিলেন রেল স্টেশনের যাত্রীর ভিড় সম্পর্কে, এখন কি অবস্থা দেখছেন আর শিডিউল মেনে কি ট্রেন চলছে কিনা এখনো পর্যন্ত, বিস্তারিত জানাবেন। যেটি আসলে জানতে চেয়েছিলেন, আজকে কিন্তু ঈদে ট্রেন যাত্রা কিন্তু বেশ চাপ রয়েছে আপনার এই কমলাপুর রেল স্টেশনে। আপনি একটু যদি দেখাই, আসলে এখনও কিন্তু যাত্রীরা কিন্তু আসছে, তাদের কিন্তু আপনার তাদের ঘরে ফিরে যাবেন এবং এই কারণে আসলে কিন্তু যাত্রীদের কিন্তু বেশ চাপ রয়েছে এবার এই যাত্রা। এবং আপনাকে একটু বলে রাখি যে সকাল থেকে এই পর্যন্ত প্রায় 8 থেকে 10টি ট্রেন কিন্তু ছেড়ে গিয়েছে বিভিন্ন গন্তব্যে। কোনো ধরনের কোনো শিডিউল বিপর্যয়ের খবর আমরা এখনও পর্যন্ত পাইনি। এবং আপনারা আর একটু জানিয়ে রাখি, তবে কিছু অভিযোগ আমরা পেয়েছি। সকাল আপনার যে তিস্তা এক্সপ্রেস ছেড়ে গিয়েছে আপনার, সেটি কিন্তু আপনার যারা জামালপুর উদ্দেশ্যে, সেই জামালপুর উদ্দেশ্যে যে তিস্তা এক্সপ্রেসে কিছু যাত্রীদের কাছে অভিযোগ পেয়েছি, তারা আসলে আপনার আর কিছু টিকিট আপনার ব্ল্যাকে কিনেছেন এবং প্রায় আপনার 200-250 টাকার যে টিকিট রয়েছে সেটি কিন্তু আপনার সেটি কিন্তু প্রায় আপনার 700 থেকে 1000 টাকার মতো আসলে তারা কিনেছেন। আমরা একজন রেলওয়ে কর্মকর্তার সাথে একটু কথা বলবো। আজকের আসলে কতগুলো ট্রেন ছেড়ে গিয়েছে এবং এ পর্যন্ত কতগুলো ট্রেন ছেড়ে গিয়েছে? এ পর্যন্ত 14টি ট্রেন বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে ঢাকা ছেড়ে গেছে। সবগুলা ট্রেনই সময়মতো ছেড়ে গিয়েছে। আপনারা জানেন আমরা টিকিট চেকিং 3 স্তর বিশিষ্ট টিকিট চেকিং, যাতে বিনা টিকিটে যার টিকিট সে ভ্রমণ করবে, এই লক্ষ্যে আমরা চেকিং কার্যক্রম চালাচ্ছি যাতে বিনা টিকিটে ঢুকতে না পারে। তো আসলে প্রতিটা ট্রেন রাইট টাইম হওয়াতে যাত্রীরাও স্বস্তি প্রকাশ করছে এবং আনন্দ উল্লাসের সাথে তারা বাড়ি যেতে পারছে। কোনো ধরনের কোনো শিডিউল বিপর্যয় বন্ধ ঘটেছে কিনা? না, কোনো শিডিউল বিপর্যয় তো না, প্রতিটা ট্রেনই সময়মতো ঢাকা ছেড়ে গিয়েছে। এই পর্যন্ত 14টি ট্রেন ঢাকা থেকে ছেড়ে গিয়েছে। আমরা কিছু অভিযোগ পেয়েছি, সেটি হলো ব্ল্যাকে এখনো মানুষ টিকিট পাচ্ছে। এটা আসলে কিভাবে আপনারা নজরদারি করছেন? না, আসলে আমাদের কাছে এই ধরনের কোনো অভিযোগ আসে নাই, আসলে আমরা এটা দেখব। গতকাল র্যাব অভিযান চালিয়ে কিছু ব্ল্যাকার মানে ধরছে, আইনের কাছে সোপর্দ করছে। ধন্যবাদ আপনাকে। যেমনটি শুনছিলেন, আসলে তাদের কাছে এখনো পর্যন্ত কোনো অভিযোগ আসেনি, তবে আমরা যাত্রীদের কাছে অভিযোগ পেয়েছি যে আপনার টিকিটটা আসলে কালোবাজারে বিক্রি হচ্ছে এবং বেশ কিছু যাত্রী কিন্তু আপনার প্রায় যে বললাম যে আপনার জামালপুরগামী যেসব ট্রেন রয়েছে তিস্তা এক্সপ্রেস, সেখানে কিন্তু আমরা দেখেছি 250 টাকার টিকিট কিন্তু 700 টাকাও কেউ কিনছে বা আপনার 1000 টাকা দাম দিয়েও কিন্তু আসলে অনেকে কিনছে। এবং সব থেকে বড় আশ্চর্যের একটা বিষয় হলো অনলাইনের টিকিট হলো একই টিকিট 4 জনে পাচ্ছে। এটা আসলে অবাক করার একটা বিষয় কিন্তু এবার আমরা ঘটনা দেখলাম। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য কমলাপুর রেল স্টেশন থেকে। নিয়াজ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, কমলাপুর রেল স্টেশন থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী নিয়াজ মোর্শেদ। ঈদ যাত্রায় সড়ক মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ।
ঢাকা টাঙ্গাইল মহাসড়ক, ঢাকা ময়মনসিংহ এবং ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ধীর গতিতে চলছে যানবাহন। মহাসড়কের পরিস্থিতি জানাতে সাভার ও গাজীপুর থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন শাহিনুর রহমান ও নজরুল ইসলাম। আমরা প্রথমেই যাচ্ছি সাভারে, সেখানে রয়েছেন শাহিন। শাহিন, ঈদুল আজহাকে কেন্দ্র করে সড়কে যানবাহনের চাপ কেমন দেখছেন? যানবাহনের পরিস্থিতি কি অবস্থা, বিস্তারিত জানাবেন। লিনি, আপনাকে ধন্যবাদ। আমি কিন্তু এই মুহূর্তে আছি নবীনগর চন্দ্রা মহাসড়কে বাইপাল মোড়ে। আপনাকে যদি জানিয়ে রাখি যে গত কয়েকদিনের তুলনায় কিন্তু মানুষের চাপ এবং গাড়ির চাপ অনেকটা কমে গেছে। আপনাকে যদি আমি দেখাই বাইপাল মোড়ের সর্বশেষ অবস্থাটা, বিশেষ করে আপনাদেরকে আমি জানিয়ে রাখি যে ঢাকামুখী লেন পুরোই একদম ফাঁকা এবং যে সরাসরি লেন চন্দ্রা থেকে যে বাইপালের যে লেন, নবীনগর থেকে যে চন্দ্রার লেন, পুরো লেনই কিন্তু আমরা ফাঁকা দেখতে পাচ্ছি। আমরা কিন্তু সকালে কি বিভিন্ন এলাকায় ঘুরেছি, বিশেষ করে বাইপাল, ইপিজেড, চন্দ্রা, শ্রীপুর এবং বারুইপাড়া, এবং আমরা দেখেছি যে চন্দ্রার কিছু অংশে থেমে থেমে গাড়ি চলছে, কিন্তু ওটাকে জাম বলা চলে না, স্বাভাবিকের মতো গাড়ি চলছে এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কিন্তু আমরা কিন্তু আজকেও দেখেছি যে গত কয়েকদিনের তুলনায় কিন্তু যাত্রী এবং গাড়ির সংখ্যা বেশি, যাত্রীর সংখ্যা কম থাকলেও গাড়ির সংখ্যা কিন্তু বেশি। আমরা অনেক গাড়ি দেখছি যে তাদের কাঙ্ক্ষিত প্যাসেঞ্জারের জন্য দাঁড়িয়ে আছে এবং অনেকেই কিন্তু আমরা দেখেছি যে তারা কিন্তু বিশেষ করে ভাড়া হাঁকাচ্ছে এবং ভাড়া কম ভাড়ায় যাওয়ার জন্য কিন্তু এক গাড়ি থেকে আরেক গাড়িতে ছোটাছুটি করছে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং সেই সাথে আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে আপনাদেরকে আমরা এখন দেখাচ্ছি বাইপাল মোড়ের সর্বশেষ অবস্থাটা। যে বাইপাল মোড়ে আপনি চিরচরিত অন্য সময় যে যানজটটা লেগে থাকে সেই রকম কিন্তু আজকে ওই রকম কোনো যানজট আমরা দেখতে পাচ্ছি না। যে সারি আমরা দেখতে পাচ্ছি যে গাড়ি অপেক্ষমান গাড়িগুলো কিন্তু বেশিরভাগই কিন্তু যাত্রীর জন্য অপেক্ষা করছে এবং অনেকেই কিন্তু আমরা শুনেছি যে অনেক কারখানায় কিন্তু দুপুরের পর ছুটি হবে, যার ফলে অনেক গাড়ি কিন্তু মহাসড়কের পাশে লেন করে রাখা, একের পর এক সিরিয়াল করে রাখা হয়েছে, যাতে পরবর্তীতে যাদের ফ্যাক্টরি ছুটি হবে তারা যাতে এখানে উঠে তাদের গন্তব্যস্থলে যেতে পারে। সব মিলিয়ে বলা যায় যে অন্য বারের তুলনায় এবার কিন্তু অনেকটা মানুষ স্বস্তিতে ঈদে বাড়ি ফিরতে পেরেছে, এমনটি কিন্তু আমরা দেখতে পেরেছি। এবং আমরা যদি আপনাদেরকে বলে রাখি যে ট্রাফিক বিভাগ এবং হাইওয়ে পুলিশ এবং ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে কিন্তু নজরদারি ছিল চোখে পড়ার মতো। প্রত্যেকটি মোড়ে মোড়ে বিভিন্ন ইউ টার্নে এবং গুরুত্বপূর্ণ স্থানগুলোতে কিন্তু তারা দায়িত্ব পালন করছে সব সময়, আমরা এমনটি কিন্তু আমরা দেখতে পেরেছি। এবং সেই সাথে আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে এখন পর্যন্ত মানুষ কিন্তু অনেকটা স্বস্তিতে বাড়ি ফিরতে পেরেছে, এমনটি কিন্তু আমরা দেখতে পেরেছি। আসলে সব মিলে বলা যায় যে দুপুরের পর কি হবে, যখন কিনা কলকারখানা ছুটি হয়ে যাবে তখন একটু চাপ বাড়তে পারে, এমনটি কিন্তু অনেকেই জানিয়েছে। এই ছিল সর্বশেষ অবস্থা নবীনগর চন্দ্রা মহাসড়ক থেকে। আমি এখন চলে যাব আমাদের আরেক সহকর্মী গাজীপুরে নজরুলের কাছে। নজরুল। ধন্যবাদ শাহিন আপনাকে। আপনি জানেন যে সারা রাত্র কিন্তু ঈদে ঘরমুখো মানুষের চাপ কিন্তু সড়ক মহাসড়কগুলোতে আমরা দেখতে পেয়েছি। তো এখন আমি যেখানটায় দাঁড়িয়ে রয়েছি সেটা হলো ঢাকা ময়মনসিংহ মহাসড়ক। এখানে কিন্তু সকাল থেকেই ঈদে ঘরমুখো মানুষের কিন্তু চাপ এবং মহাসড়কগুলোতে রয়েছে। পাশাপাশি কিন্তু আমরা চাপ সবচেয়ে বেশি লক্ষ্য করেছি যে টার্মিনাল এলাকাগুলোতে এবং যেখানে বাসের কাউন্টার রয়েছে এবং যাত্রী ওঠানামা করে সেখানগুলো, সেই জায়গাগুলো কিন্তু সাধারণ মানুষের চাপ কিন্তু রয়েছে। তো আমি যদি একটু দেখাতে চাই, এখানটায় কিন্তু আপনার সকাল থেকেই, অর্থাৎ এখানে যে মানুষ ঈদে ঘরমুখো মানুষ কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে ট্রাকে এবং বাসে করে যে যার মতো পারছে বাড়ি যাওয়ার চেষ্টা করছেন। এবং চৌরাস্তা এলাকায় দেখেছি যে বিভিন্ন পয়েন্টগুলোতে কিন্তু আপনার কিছু জটলা রয়েছে। তো এছাড়া কিন্তু আপনার সারা সড়কের চিত্র কিন্তু স্বাভাবিক রয়েছে। তো আমরা যেটা জানতে পেরেছি যে দুপুরের পর পোশাক কারখানাগুলো ছুটি হওয়ার পর কিন্তু হয়তো বা মহাসড়কগুলোতে চাপ আরও বাড়তে পারে, এরকমটাই জানিয়েছেন যারা রয়েছেন। তো আমরা দেখেছি যে এখানে কিন্তু আপনার গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো রয়েছে সেই পয়েন্টগুলোতে কিন্তু আপনার ট্রাফিক পুলিশের পাশাপাশি কিন্তু ভ্রাম্যমাণ আদালতও রয়েছে। মানুষকে নির্বিঘ্নে ঈদে বাড়ি যাওয়ার জন্য কিন্তু তারা সহযোগিতা করছেন। এবং দেখতে পাচ্ছেন যে আপনি এখানে কিন্তু ঢাকা ময়মনসিংহের যে গাড়িগুলো রয়েছে
রয়েছে সেই গাড়িগুলোতে কিন্তু সাধারণ যাত্রীরা ওঠার চেষ্টা করছেন এবং সবাই কিন্তু একই কথা বলছেন যে একটু দাম ভাড়াটা একটু বেশি নিচ্ছে, অর্থাৎ প্রতি গাড়ি প্যাসেঞ্জারে কিন্তু 200 টাকা করে বেশি নিচ্ছেন এবং এরকমটাই কিন্তু সাধারণ যে যাত্রী রয়েছেন তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন। তো আমরা চালকদের সাথে কথা বলেছিলাম, তারাও বলছেন যে প্যাসেঞ্জার নামিয়ে দিয়ে আসার পথে কিন্তু তাদেরকে খালি আসতে হয় এবং সারাদিন লেগে যায়, এই কারণে তারা একটু বেশি নিচ্ছেন। তো এইভাবে সবকিছু মিলিয়ে কিন্তু যে আমরা দেখেছি যে সকাল থেকে বিভিন্ন পয়েন্টগুলোতে কিন্তু সাধারণ যে গড়মুখ মানুষ রয়েছে, ঈদে গড়মুখ মানুষ, তারা কিন্তু স্বস্তিতেই যাচ্ছেন এবং বিভিন্ন পয়েন্টগুলোতে কিন্তু পুলিশ মোতায়েন রয়েছে। পাশাপাশি আপনার সব জায়গাগুলোতে কিন্তু আমরা দেখেছি যে স্ট্যান্ডগুলোতে ভিড় লক্ষ্য করেছি আমরা। এছাড়া কিন্তু যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে এবং একই চিত্র কিন্তু ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায় আমরা দেখতে পেয়েছি যে সেখানটায় কিন্তু স্বাভাবিক রয়েছে। তো আমি যদি আপনাকে দেখাতে চাই, এটা কিন্তু আমাদের যে গাজীপুর রয়েছে সেই গাজীপুরের চৌরাস্তা এলাকার চিত্র। এখানে কিন্তু প্যাসেঞ্জার কিন্তু ওঠানামা করছেন গাড়ি থেকে। তো এই ছিল আমার কাছে গাজীপুর চৌরাস্তা থেকে সর্বশেষ। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। দর্শক, ঈদুল আজহা ঘিরে সড়কে যানবাহনের চাপ বেড়েছে, আর এর সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। জমে উঠেছে পার্বত্য জেলা রাঙামাটিতে কোরবানির পশুর হাট। বিভিন্ন জাতের গরু হাটে এলেও ক্রেতা চাহিদার শীর্ষে রয়েছে পাহাড়ি দেশি গরু, যা রেড চিটাগং হিসেবে পরিচিত। নজর কাড়া রঙে এই জাতের গরু দেখতে যেমন সুন্দর, চর্বিমুক্ত হওয়ায় স্বাস্থ্যগত ঝুঁকিও কম, তেমনই চমৎকার দৈহিক গঠনে কোরবানির হাটে ক্রেতাদের সহজেই চোখে পড়ে। রাঙামাটি থেকে মিশু মল্লিকের তথ্যচিত্রে দেবাশ্রী বড়ুয়া, ডেস্ক রিপোর্ট। কাপ্তাই হ্রদের বুক চিরে পাহাড়ি বিভিন্ন এলাকা থেকে ইঞ্জিন চালিত বোটে ট্রাক টার্মিনালের গরুর হাটে আনা হচ্ছে পাহাড়ি দেশি গরু। এই চিত্র এখন নিত্যদিনকার। প্রতি বছর আমি এভাবে দেশি গরু লালন পালন করি, মোটা তাজা গরু লাগে, খামারে গরু লাগে, এগুলোর থেকে পাহাড়ি গরু চাহিদা বেশি। কোরবান উপলক্ষে প্রতিদিন 15 থেকে 20 ট্রাক পাহাড়ি গরু বিভিন্ন জেলায় নেওয়া হচ্ছে। সবচেয়ে জনপ্রিয় এখানকার রেড চিটাগং জাতের গরু। এই গরু জনপ্রিয় হওয়ার একটি বিশেষ কারণ হলো এর মাংস খুবই সুস্বাদু এবং পাহাড়ের নির্মল পরিবেশে সম্পূর্ণ রাসায়নিক মুক্তভাবে বেড়ে ওঠে। এদের মাংসের মধ্যে চর্বির পরিমাণ কম হওয়ায় স্বাস্থ্যের জন্য কম ক্ষতিকর। চমৎকার দৈহিক গঠনে কোরবানির হাটে ক্রেতাদের সহজেই চোখে পড়ে। চর্বি হয় না, ইনজেকশন হয় না, এই জন্য পাহাড়ি জাতের গরুগুলো এই দরকার। দেশি গরুর চাহিদা ভালো, তবে কতটার দাম একটু বেশি আর কি। দেখলাম গরু প্রচুর গরু আছে, কিন্তু তবে দাম তারা ছাড়তেছে না। এটা পাহাড়ি অরিজিনাল দেশি গরু, আর এখানে আমাদের রাঙ্গামাটিতে পাহাড়ি দেশি গরু একটু চাহিদা বেশি। দুইটা এই পর্যন্ত আনছি, আর তিনটাতে একটা জায়গা বেচছি, এটা যেখান থেকে আনতেছি ওইখানে বেচছি। পাহাড়ি দেশি গরুর চাহিদার কারণে এলাকার চাহিদা মিটিয়ে বাইরেও নেওয়া হচ্ছে এই ধরনের গরু, জানালেন ইজারাদার। উপজেলার রাঙ্গুনিয়া, চিটাং, রাউজান বিভিন্ন জায়গার থেকে গরু কেনার জন্য বিভিন্ন গ্রাহকরা আসে, এসে হিন্দে ট্রাক পুরোপুরি নিয়ে যাচ্ছে এরা। চর্বিমুক্ত হওয়ায় রেড চিটাগং এর চাহিদা বেশি বলে জানালেন প্রাণী সম্পদ কর্মকর্তা। লিন মিট মানে চর্বিবিহীন মাংস, যেটা এটা মানুষের জন্য খুবই উপকারী এবং মানুষের সব বয়সের মানুষের জন্য এটা ভক্ষণযোগ্য এবং খুবই ভালো মানের। এই জন্য আমরা এখানে এই জাতটাকে এখানে ইন্ট্রোডিউস করার চেষ্টা করছেন। জেলা প্রাণী সম্পদ অফিসের তথ্য মতে আসন্ন কোরবানিতে রাঙ্গামাটিতে 19টি হাটের মাধ্যমে পশু কেনাবেচা হচ্ছে। এবছর জেলায় পশুর চাহিদা নির্ধারণ করা হয়েছে 59,952টি। এর বিপরীতে বিভিন্ন খামারে ও ব্যক্তি উদ্যোগে কোরবানির পশু প্রস্তুত আছে 64,998টি। নিউজ ডেস্ক, দেশ টিভি। দর্শক, রাজধানীর হাটের খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান মাহমুদ। হাসান, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। হাসান, এর আগের সংবাদে কিন্তু আপনি বলেছিলেন যে কোরবানি পশু সরবরাহ কেমন, কি অবস্থা। এখন আপনার কাছে জানতে চাইবো যে পর্যাপ্ত কোরবানি পশু সরবরাহ আছে কিনা এবং বেচা কিনা কেমন, ক্রেতারা সন্তুষ্ট কিনা কিনতে আসা। লিনিয়া, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে গত লাইভে আমরা যেমনটা বলছিলাম যে প্রচুর পরিমাণে গরু কিন্তু এখানে এসেছে, তবে সেই পরিমাণ ক্রেতা কিন্তু এখন পর্যন্ত আসেনি। যদিও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এখানকার বিক্রেতা এবং হাট কমিটি ইজারাদার যারা রয়েছেন তারা আশা করছেন যে হয়তো ক্রেতার সংখ্যা কিছুটা আরও বাড়বে। তবে আমরা সকাল থেকে যেটা দেখছিলাম এবং কালকেও যেটা দেখেছি যে গত
কয়েকদিনের তুলনায় কিন্তু আজকে কিছুটা বেশি বিক্রি বেড়েছে এবং সেটি কিন্তু মাঝারি আকারের যেসব গরু সেগুলোর কিন্তু চাহিদা বেশি দেখা যাচ্ছে এবং বড় গরু যেগুলো সেগুলো কিন্তু এখন পর্যন্ত সেরকম তেজগাঁওয়ের যে হাট সেখানে কিন্তু এখন পর্যন্ত বিক্রির তেমন হচ্ছে না এবং এখানকার বিক্রেতা যারা রয়েছেন তারা কিন্তু অনেকটা হতাশ যে সেরকম কিন্তু ক্রেতা এখন পর্যন্ত আসছে না যে বড় গরুগুলো, যদিও ছোট ছোট বা মাঝারি আকারের যেসব গরু সেগুলো কিন্তু পর্যাপ্ত পরিমাণে বিক্রি হচ্ছে এবং সেটি 1 লাখ থেকে 1.5 লাখ টাকা বা 2 লাখ টাকার নিচে যেসব গরু সেগুলো কিন্তু বেশি বিক্রি হচ্ছে। তবে বড় গরুগুলো সেগুলো কিন্তু হয়তো আগামীকালকে সময় আছে, এর মধ্যেই কিন্তু বিক্রি হতে পারে বলে এখানকার বিক্রেতারা তারা আশা করছেন এবং হাট ইজারাদারের পক্ষ থেকে এখানে যথেষ্ট পরিমাণ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে এবং তারা এখানে আপনারা অন্যান্য সময় প্রত্যেক বছর যেটা দেখি যে যারা গরু নিয়ে এসে তাদের একটা চরম ভোগান্তি থাকে, তবে এখানে কিন্তু সেরকম ভোগান্তি একটা নেই। আমরা একটু হাটের ইজাদারের সঙ্গে কথা বলতে চাই যে আসলে আপনারা নিরাপত্তার জন্য কি কি ব্যবস্থা নিয়েছেন এবং যারা ভোগান্তি হয় ব্যবসায়ীদের সেটা নিরসনের জন্য আপনারা কি কি পদক্ষেপ নিয়েছেন এই বাজারে? আমাদের হাট কর্তৃপক্ষের পক্ষ থেকে আপনার প্রশাসনিকভাবে ওয়াচ টাওয়ার এবং ড্রোন ক্যামেরার মাধ্যমে সারাক্ষণ ওরা পর্যবেক্ষণ করতেছে এবং হাট কর্তৃপক্ষ থেকে আর ব্যাংকের থেকে একটা ফ্যাসিলিটি আমাদেরকে দিয়েছে, একটা ব্যাংকের বুথ দিছে যাতে ব্যাপারী ভাইরা ইমার্জেন্সি সাথে সাথে একটা নতুন অ্যাকাউন্ট খুলতে পারে, ওই অ্যাকাউন্ট খুলে উনি ওনার টাকাটা রাখতে পারে। আর আমাদের হাট কর্তৃপক্ষ থেকে আছে আমরা জাল টাকা চেক করার জন্য সুব্যবস্থা, ওনাদের যেন টাকাগুলো সুন্দর মতো ওনারা কোনো ভেজাল টাকা যেন ওনাদের কাছে না যায় এই দিকটা। আর দ্বিতীয় দিকে আরেকটা আছে আমাদের হাটের থেকে ভলেন্টিয়ার আছে এবং পর্যাপ্ত পরিমাণে কোনো ব্যাপারী ভাইরা যেন কারো দেওয়া কোনো খাবার টাবার না খায়, এই দিকগুলো আমরা বারবার ওনাদেরকে সজাগ করে দিচ্ছি যাতে ওনারা ওনাদের মতো স্বাচ্ছন্দ্যবোধ গরুগুলো বিক্রি করে সুন্দর মতো যেতে পারে। আপনাকে ধন্যবাদ লিনে। আপনি যেমনটা শুনছিলেন যে আসলে বেচা বিক্রি যতটুকু হচ্ছে পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তা থাকায় কিন্তু এখানে যারা বিক্রেতা রয়েছেন তারা কিন্তু অনেকটা স্বস্তিতে রয়েছে, যদিও আগামী কালকে এবং পরশুদিন ঈদের আগ পর্যন্ত কিন্তু আসলে গরুর বেচা বিক্রি হয়, তবে এখন যে পরিমাণ গরু রয়েছে সেগুলো হয়তো বিক্রি হয়ে যাবে বলে এখানকার বিক্রেতা আশা করছেন। তো লিনে এই ছিল এখানকার সবশেষ পরিস্থিতি। হাসান, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, কোরবানির পশুর হাট থেকে যুক্ত ছিলেন সহকর্মী হাসান। একের পর এক বের হয়ে আসছে সাবেক আইজিপি বেনজির আহমেদ ও তার পরিবারের দখল বাণিজ্য। এবার সামনে এলো সাতক্ষীরা ইটভাটার সাথে খাল দখলের তথ্য। নির্যাতন চালিয়ে ক্রস ফায়ারের ভয় দেখে ইটভাটা দখল করে নেন বেনজিরের বড় শালক মির্জা আনোয়ার পারভেজ। এতদিন ভয়ে মুখ খুলতে সাহস পাননি ভুক্তভোগী আশরাফুজ্জামান হাবলু। এবার প্রধানমন্ত্রীর কাছে চাইছেন বিচার। সহকর্মী শরীফুল্লাহ কায়সারের পাঠানো তথ্যচিত্রে ফারজানা ইসলামের ডেস্ক রিপোর্ট। চোখে পানি, মনে ভয় আর আতঙ্ক, চলতে চলতে কিছুটা স্বাভাবিক হওয়ার চেষ্টা। জানতে চাই সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের পরিবারের কাছে কিভাবে নির্যাতিত হয়েছেন তিনি। ভয় কাটিয়ে মুখ খুললেন সাতক্ষীরার দক্ষিণ আলিপুর গ্রামের আশরাফুজ্জামান হাবলু। পাশের গ্রাম বুলারাটি বেনজিরের শ্বশুরবাড়ি। ক্রস ফায়ারের ভয় দেখিয়ে হাবলুর ইটভাটা দখল করেন বেনজির শালক মির্জা আনোয়ার পারভেজ। ইটভাটা ফিরে পাওয়ার পাশাপাশি জড়িতদের শাস্তি চান তিনি। মির্জা আনোয়ার পারভেজ ওখান থেকে বলে দেয় যে ওকে পায়ে রশি বেঁধে চিমনির উপরে উঠাইয়ে ক্লিন চিমনিতে বান, চিমনিতে বেঁধে ওখান থেকে ফেলে ওরে মার, তারপর বাকিটা আমি দেখছি। এইভাবে আমাকে জীবন নাশের হুমকি দেয়। দক্ষিণ আলিপুরে 48 বিঘা জমির উপর নিউ আলিপুর ব্রিক্স নামের ইটভাটা। বেনজির ইস্যু সামনে আসায় সাইনবোর্ড সরানো হলেও নথিপত্রে মালিকানা হিসেবে নাম রয়েছে মির্জা আনোয়ার পারভেজের। মালিকানার কথা স্বীকার করলেও দখলের অভিযোগ অস্বীকার করেন তিনি। আমার বোনের হাজবেন্ড থেকে আইজি সাহেব অনেক আগে রিটায়ার করেছেন, ওখানে ওই ইট ভাটার সঙ্গে আমার সামান্যতম এখন পর্যন্ত কোনো কাগজের কলমে কোথাও ইনভলভমেন্ট নাই। ভাটা ম্যানেজার জানান আনোয়ার পারভেজের কোনো বিনিয়োগ নেই, সম্প্রতি বদল হয়েছে মালিকানা। প্রোপাইটার মির্জা আনোয়ার পারভেজ এটা আগ থেকে ছিল, ঠিক আছে, কতদিন আগ থেকে ছিল এটা তো আমি ক্লিয়ারলি বলতে পারবো না। মির্জা আনোয়ার পারভেজের সহযোগী টুটুল মেম্বার ও মুকুল সব অভিযোগ অস্বীকার করে। এটা সম্পূর্ণ ভিত্তিহীন মিথ্যা কথা। পারভেজ সাহেব ভাটাটা জোর করে লিখি নেয়, তো সেই সময় একটা অভিযোগ কেন থানায় করেনি? এদিকে হাবলুর সাথে সাথে মন্টু নামেও আরেক ভুক্তভোগীও চান পারভেজ ও তার সন্ত্রাসী বাহিনীকে আইনের আওতায় আনা হোক। এদেরকে আইনের আওতায় এনে বিচারের দাবি জানাচ্ছি।
2018 সালে ইটভাটাটির অবস্থানগত ছাড়পত্র নেন হাবলু। 2019 সালে পরিবেশগত ছাড়পত্র পান বেনজির শ্যালক পারভেজ। ইটভাটার পাশের খালও দখলের অভিযোগ থাকায় 2023 সালে 12 জুন মেয়াদ শেষ হওয়ার পর নতুন ছাড়পত্র দেয়নি পরিবেশ অধিদপ্তর। আমরা তাদেরকে নোটিশ করি যে আপনি এই বাঁধ অপসারণ করেন এবং তারপর থেকে এটার নবায়ন দেওয়া হয়নি, নবায়ন স্থগিত করে রাখা হয়েছে। বর্তমানে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই অবৈধভাবে চলছে এই ইটভাটা। ম্যানেজার জানান বাবলু, চান্দু, টুটুল, বাদশা ও মুকুল পরিচালনা করছে ইটভাটা। নিউজ ডেস্ক, দেশ টিভি। সংবাদ সকালে আরো থাকছে। বন্যায় বিপর্যস্ত ভারতের পূর্বাঞ্চল কালিম্পং, বাড়ছে পাহাড় ধসের আশঙ্কা। পানিবন্দী ফ্লোরিডার দক্ষিণাঞ্চলের 5টি কাউন্টির মানুষ। ঈদ এবং আওয়ামী লীগের 75তম প্রতিষ্ঠা বার্ষিকীর আগে হচ্ছে না ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের থানা ও ওয়ার্ড কমিটি। উত্তর আওয়ামী লীগ কমিটি জমা দিলেও এখনও কালক্ষেপণ করছে দক্ষিণের নেতারা। রয়েছে বিতর্কিতদের পদ দেওয়ার অভিযোগও। দায়িত্বপ্রাপ্ত নেতারা বলছেন ক্রস চেক করে বিতর্কিতদের বাদ দিয়েই ঘোষণা করা হবে কমিটি। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন হয় 2019 সালের 30 নভেম্বর। ওই দিন উভয় শাখার সভাপতি সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়। বর্তমান কমিটির মেয়াদ শেষ হয় 2022 সালের নভেম্বরে, কিন্তু এখনো চলছে সেই মেয়াদ উত্তীর্ণ কমিটি। কেন্দ্র থেকে বারবার তাগিদ দেওয়ার পরেও অজানা কারণে হচ্ছে না থানা ও ওয়ার্ড কমিটি। 2 ইউনিটের বিরুদ্ধে রয়েছে কমিটি বাণিজ্যের ব্যাপক অভিযোগ। বিতর্কিতদের পদ দেওয়া হচ্ছে কমিটিতে, এমন অভিযোগও রয়েছে। উত্তর আওয়ামী লীগ কমিটি জমা দিলেও এখনো জমা দেয়নি দক্ষিণের তালিকা। 2 ইউনিটের নেতারা বলছেন বিতর্কিত কেউ থাকলে বাদ যাবে। যদি আমি আল্লাহর কাছে বলি, আল্লাহ 71 জন ফেরেশতা আমাকে একটু হাওলাত দেন, আমি তাদের দিয়ে একটা কমিটি করব। তারপরে কমিটি করে যদি পাবলিশ করি, হয়তো আপনারাই একদিন পরে পত্রিকায় লিখবেন বা বিভিন্নভাবে বলবেন যে এর মধ্যে 10 জন শয়তান আছে। তো আসলে এটাই হয়, কোনোদিনই কোনোটা বিতর্কের ঊর্ধ্বে যায় না। তবে আমরা অনেক সচেতনভাবেই এবার কমিটি জমা দিয়েছি যাতে বিতর্কিতরা না আসে। আমরা প্রাণপণ চেষ্টা করব ভালো জনপ্রিয় ত্যাগী নেতাদের রাখার জন্য। আর যেহেতু এই কমিটিটা আমাদের সাধারণ সম্পাদকের মাধ্যমে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দেওয়া হবে, উনিও এখানে অনেক যাচাই বাছাই করার সুযোগ পাবে। কাজে ওইখানে ফাইনালি যাচাই বাছাই হওয়ার পরে এই কমিটি অনুমোদন হবে। এদিকে ঢাকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মির্জা আজম 2 ইউনিটের কমিটি দিতে দীর্ঘসূত্রিত কথা স্বীকার করে বলেন প্রতিষ্ঠাবার্ষিকীর পরেই হবে থানা ওয়ার্ড কমিটি। উত্তরের কমিটি ইতিমধ্যেই আমাদের পার্টি জেনারেল সেক্রেটারির কাছে মহানগরের প্রেসিডেন্ট সেক্রেটারি উত্তরের তারা কমিটি জমা দিয়েছে এবং জেনারেল সেক্রেটারি সে সিঙ্গাপুর যাওয়ার আগে বলে গিয়েছে যে এটা আসলে 23 তারিখ পর্যন্ত আমাদের যেহেতু কর্মব্যস্ততা বেশি, সেই কারণে 23 তারিখের আগে আর এটাতে হাত দেবে না। 23 তারিখের পরে এগুলো মাননীয় নেত্রীর সঙ্গে কথা বলে পরে সিদ্ধান্ত দেবেন। দক্ষিণের এখন পর্যন্ত তারা কমিটি এখন পর্যন্ত ফরমেশন পুরোপুরি পারে না, হয়তো 80% তারা একমত হয়ে একটা অবস্থা দাঁড়াইছে। কমিটি জমা হলেও ক্রস চেক করেই অনুমোদন হবে থানা ওয়ার্ড কমিটি। বিতর্কিত কেউ আসবে না কমিটিতে, সাফ জানান দায়িত্বপ্রাপ্ত এই নেতা। প্রথম থেকেই আসলে আমাদের এই সম্মেলনের যেদিন সম্মেলন হয় কমিটি সেদিনই আসলে দেওয়ার যে বিধান আমাদের গণতন্ত্র থাকে, সেই কারণে যেহেতু একটা গ্যাপ হয়েছে এবং যেহেতু দেরি হয়ে গেছে সেই কারণে এই জটিলতাটা হয়েছে। কমিটি অনুমোদন যেহেতু এখনো হয় নাই, অতএব এই ধরনের অভিযুক্ত কিছু ব্যক্তির নাম যদি এসেও থাকে সেটা চূড়ান্ত ঘোষণা না হওয়া পর্যন্ত তো অনুমোদন হয়েছে এটা বলা যাবে না। অতএব বিতর্কিত যদি থাকে নিশ্চয়ই কমিটি ডিক্লারেশনের আগে এই বিষয়গুলা খতিয়ে দেখা হবে এবং খতিয়ে দেখলে যদি কারো বিরুদ্ধে এরকম সুনির্দিষ্ট কোনো অভিযোগ থাকে তাহলে তাকে অবশ্যই বাদ দেওয়া হবে। 23 জুন আওয়ামী লীগের 75তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে 2 ইউনিটকে নির্দেশ দেওয়া হয়েছে। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। একটি এলাকার মানুষের দিন শুরু হয় দুর্গন্ধ আর কাদা পানি দিয়ে। এমনটি চলছে মাসের পর মাস, বছরের পর বছর। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে রয়েছে চরম অসন্তোষ। চলাফেরা করতে গিয়ে অনেকেই পড়ছেন দুর্ঘটনার কবলে। এ নিয়ে স্থানীয় জনপ্রতিনিধি বলছেন কিছু করার নেই তার। বিস্তারিত ইফতেখার রেজার রিপোর্টে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 2 নম্বর ওয়ার্ডের মিরপুর সেকশন 12-র সি ব্লকের 600 মিটার সড়ক পড়ে আছে বছরের পর বছর বেহাল দশায়। সংস্কার হবে এমন প্রত্যাশা ছেড়েই দিয়েছেন এখানকার বাসিন্দারা।
কাদা পানির কারণে চলাচলে প্রতিনিয়তই সমস্যায় পড়ছেন সড়কের পথচারীরা। ঘটছে দুর্ঘটনাও। ওইখান থেকে রাস্তা নাই, এখান থেকে ড্রেনের পানি, এত রাস্তা দেখবেন একজন হাঁটলে আরেকজন আসতে পারে না, দাঁড়া থাকতে হয়। তা আমাদের পেরেশানি তো রয়েই গেছে। পা ভাঙাতে আমার পুরো এই হাঁটুটা পুরো সরে গেছে, পরে 21 দিন প্লাস্টার ছিল। আর এই রাস্তা কবে ঠিক হয় না হয় আল্লাহ জানে। সরকার কি এরা দেখে না যে কোন জায়গার মধ্যে বৃষ্টি, কোন জায়গার মধ্যে ঝড় তুফান, কোন জায়গার মধ্যে মানুষ আপ ডাউন করে না করে? এটা তো ওদের খুঁজে নেওয়ার দরকার। এটা যদি একটু সরকারি যদি দেখতো তাহলে মনে হয় আমাদের জন্য খুব ভালো হতো। আজকে অনেক দিন যাবত ধরে এই রাস্তাটা এমন। আবর্জনা আর ড্রেনের মিশ্রণে এলাকাটিতে ছড়াচ্ছে দুর্গন্ধ। অসুস্থ হয়ে পড়ছেন অনেকেই। কারো কারো দেখা দিচ্ছে চর্মরোগ। যত চেষ্টা করি গন্ধকে আমি নাক দিয়ে এড়াতে পারবো, বাতাসে তো মিশে যাচ্ছে, উপরে থাকতে পারি না, প্রচুর গন্ধে মাঝে মাঝে বুকি ব্যথা ওঠে। এদিকে যখন বৃষ্টিপাত হয় তখন আরও ভরে যায়, এদিকে রাস্তা কাদা উঠে পুরো অবস্থা খারাপ হয়ে থাকে। এই রাস্তাগুলো এদিক দিয়ে ব্লক হয়ে থাকে, আমাদের অনেক কষ্ট করে পিছন দিয়ে ঘুরে অনেক রাস্তা ঘুরে যাইতে হয়। এমন পচা দুর্গন্ধযুক্ত পানিতে জন্ম নিচ্ছে মশা মাছি সহ বিভিন্ন ধরনের পোকামাকড়। চুলকানি দেখেন, এই যে চুলকানি হাতের কি অবস্থা, এইভাবে চলতে হইতেছে। এই পানি লাগলে চুলকানি বিকজ উঠতেছে, তাও তো আমরা মানিয়ে নিতেছি। কি করব? কারো কিছু তো বলার নেই, বলতে গেলে তো সমস্যা, কারে বলবো? চলাচল করা যায় না, আসা যাওয়া করতে অনেক সমস্যা। এই মশার কারণে অনেক দুর্ভোগ সৃষ্টি হচ্ছে। মতন এই রোডে তো ওষুধ আসে না, ওষুধ এই রোডে আসে না, এবং ময়লা এখন তো বৃষ্টি নেই, তাতে এই অবস্থা। না এবার ভোট দিব না। হেরা কি লেগা দেন, এই যে রাস্তাঘাটের মাসে পরিস্থিতি দেখেন কিরকমের যায় আহে, হেরা ঠিকই করে না। এভাবে কেমন ভোট দেয়? যদি আমাদের ভোটটা যদি আমরা দিয়েই থাকি, যাকে ভোট দিব তো দায়িত্বশীল একটা লোককে দিব অবশ্যই। এলাকাবাসীর এমন ক্ষোভে কিছুই যেন যায় আসে না স্থানীয় কাউন্সিলরের। সংস্কারের জন্য উত্তর সিটিকে বারবার তাগাদা দেওয়া হয়েছে বলেও জানান তিনি। ছিল এই রাস্তাটাই, এই রাস্তাটা করার জন্য আমরা বারবার তাগিদ দিয়েছি। আমি গতকালকে আমাদের বোর্ডসভা ছিল, গতকালকে বোর্ডসভায় মেয়র মহোদয়কে, চিফ ইঞ্জিনিয়ারকে, একজনকে, সবাইকে বলছি। কাদা পানি আর দুর্গন্ধ থেকে কবে মুক্তি মিলবে প্রশ্ন এলাকাবাসীর। ইফতেখার রেজা, দেশ টিভি, ঢাকা। সংবাদ সকালে আরো যা থাকছে। বিশ্বকাপের শ্বাসরুদ্ধকর ম্যাচে নেপালকে 1 রানে হারালো সাউথ আফ্রিকা। নিয়ম রক্ষার ম্যাচে উগান্ডার বিপক্ষে নিউজিল্যান্ডের 9 উইকেটের জয়। ঈদ সামনে রেখে বাজার জুড়ে শুধু হাহাকারের গল্প। সব ধরনের পণ্যের দামই ঊর্ধ্বমুখী। উচ্চ মূল্যের বাজারে ধার দেনা করে চলছে নিম্ন ও মধ্যবিত্তের জীবন। কেউ বা ভেঙে খাচ্ছেন সঞ্চয়। তাই সীমিত আয়ের মানুষের টিকে থাকাই এখন বড় চ্যালেঞ্জ। এমন অবস্থা থেকে পরিত্রাণ চান ভোক্তারা। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। উচ্চ মূল্যস্ফীতি বোঝেন না সাধারণ মানুষ। শুধু এটাই জানা, বর্তমান উচ্চ মূল্যের বাজারে পরিবার পরিজন নিয়ে টিকে থাকাই দায়ী। দ্রব্যমূল্যের বাজারের এমন বাস্তবতাই চরম সংকটের মধ্যে পড়েছে নিম্ন ও মধ্য আয়ের মানুষেরা। জিনিসপাতি তো অনেক দাম, আমরা তো কিনতে পারছি না, আমাদের করার ক্ষমতার বাইরে হয়েছে। আমাদের সংসার চলবে কি, এটা আমরা দুশ্চিন্তার মধ্যে আছে। আগে কিনতাম যে আলু 30 টাকা কেজি, এখন কিনা লাগে 60 টাকা কেজি। পেঁয়াজ কিনতাম 20 টাকা কেজি, এখন কিনা লাগে 75 টাকা কেজি। আর বাংলাদেশের সরকার তো পেঁয়াজ মেয়াজ এসব কোনো কিছু খায় না, খায় আমরাই। সবশেষ প্রকাশিত বিবিএস এর জরিপ বলছে, মে মাসে মূল্যস্ফীতি ছুঁয়েছে 10-এর ঘর, আর খাদ্যে যা দাঁড়িয়েছে 15-11-তে। এমন বাস্তবতাই বাজার জুড়ে শুধু হাহাকারের গল্প। সঞ্চয় তো দূরের কথা, ধার দেনা করেই চলছে অনেকের জীবন। কেমন কাটবে এবারের ঈদ, এটাই তাদের অজানা। ছেলে যদি বলে যে আব্বা আমার একটা পোশাক দিতে পারছি না, এই যে জিনিসের দাম, এই রসুন, এই পেঁয়াজ, এই আলু কিনতে আইছি, আমি 200 টাকা দিয়ে আমার এক পকড়ি কোনো রসুন মসুন কিনতে আমি পারছি না। এত দাম দিলে মাথা ঘুরে যাচ্ছে। যেটা ইনকাম করে সেটা আমার সঙ্গে চলে না। দানি বাড়িতে আমি টান দেবো, কার কাছে টান দেবো? ওই 2-1 পয়সা থুইছিলাম, দানি বাড়ি সেগুন ভাঙি চুরি খাওয়া, তাও তো শেষ হয়ে গেছে। কুষ্টিয়ার পৌরবাজারে সপ্তাহ ব্যবধানে সব ধরনের সবজির দামই বেড়েছে 20 থেকে 30 টাকা। মুরগির দাম স্থিতিশীল থাকলেও বাড়তি ডিমের বাজার। ঈদের আগে দ্রব্যমূল্য কমার সম্ভাবনা নেই বলছেন ব্যবসায়ীরা। 1600 টাকা ফিট হয়েছে, এখন 3100 টাকা, তো এই তো দ্বিগুণ ফিটের দাম বাড়ছে। কমার আশঙ্কা মোটামুটি ঈদের আগে নেই, ঈদের 2-1 দিন বেরোলে পারে, তারপরে দাম কমার আশঙ্কা আছে। দ্রব্যমূল্যের বাজারের এমন কঠিন বাস্তবতা দ্রুত নিয়ন্ত্রণ করা না গেলে এ সংকট আরও বাড়বে নিম্ন মধ্য আয়ের মানুষের। তাই দ্রুত বাজার নিয়ন্ত্রণে কার্যকরী পদক্ষেপের দাবি সাধারণ ভোক্তাদের। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। আন্তর্জাতিক প্রসঙ্গ।
টানা ভারী বর্ষণে বাড়তে শুরু করেছে নদ নদীর পানি। এতে বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে ভারতের পূর্বাঞ্চল কালিম্পং। বাড়ছে পাহাড় ধসের আশঙ্কা, ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার পুরো অঞ্চল। এদিকে বন্যায় ফ্লোরিডার দক্ষিণাঞ্চলের 5টি কাউন্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। জারি করা হয়েছে জরুরি অবস্থা। এদিকে চিলি ও স্পেনের চলমান বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। আরও জানাচ্ছেন রজনী রহমান। ধসে পড়েছে ভবনের ছাদ, উপড়ে পড়েছে গাছপালা, ভেঙে পড়ে আছে মোটরবাইক, গাড়ি। ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় বিপর্যস্ত ভারতের পূর্বাঞ্চল কালিম্পং। বন্যায় ব্যাপক ক্ষতির শিকার হয়েছে এই অঞ্চলের মানুষ। আমাদের গ্যারেজটা এখানেই ছিল, কিন্তু এটা পানিতে তলিয়ে গেছে। এখানে সবকিছুই ছিল, কিন্তু এখন সব শেষ হয়ে গেছে। পাহাড়ি এলাকায় ভারী বৃষ্টিতে বাড়ছে পাহাড় ধসের ঝুঁকি। বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় সহায়তায় নেমেছে পুলিশ কর্মকর্তা সহ সহায়তাকারী দল। এদিকে চিলির শহর আরাউকোর বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। পুরো শহর ডুবে গেছে বন্যার পানিতে। হু হু করে বেরিয়ে যাচ্ছে বন্যার পানি। চিলির মধ্য ও দক্ষিণাঞ্চলে ভারী বর্ষণে মৃত্যু হয়েছে একজনের। গৃহহীন হয়েছেন 4000 মানুষ। বন্যায় আটকে পড়া মানুষদের উদ্ধারে নেমেছে উদ্ধারকারী দল। ক্ষতিগ্রস্ত হয়েছে হাজার হাজার ঘরবাড়ি। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মৌলে, নুবেল, বিওবিও এবং অ্যারাউকানিয়া অঞ্চল। এদিকে ফ্লোরিডার দক্ষিণাঞ্চলের 5টি কাউন্টিতে জারি করা হয়েছে জরুরি অবস্থা। তলিয়ে গেছে ব্রোয়ার্ড কাউন্টির হেলেন্ডেল বিচের আবাসিক এলাকা। বৃহস্পতিবার ফ্লোরিডার দক্ষিণাঞ্চলের কয়েকটি এলাকায় মুষলধারে বৃষ্টিপাত হয়। এতে বন্যা পরিস্থিতির ঝুঁকিতে পড়ে 80 লাখ মানুষ। সতর্কতা জারি করেছে ন্যাশনাল ওয়েদার সার্ভিস। বন্যার প্রবল পানিতে আটকে পড়েছেন গাড়ির চালক। দমকল বাহিনীর কর্মীরা আটকে পড়া ব্যক্তির উদ্ধারে কাটছেন গাড়ির ছাদ। বরাবরের মতো স্পেনের চলমান বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। পানির প্রবল তোড়ে ভেসে যাচ্ছে স্পেনের মার্সিয়া শহর। বন্যায় থমকে গেছে জনজীবন। রজনী রহমান, নিউজ ডেস্ক, দেশ টিভি।